আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলী, জানিয়েছেন আইজি প্রিজন। জঙ্গি ইস্যুতে নিজেদের পাতা ফাঁদে পড়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। জঙ্গিবাদের মূলোৎপাটনে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের দাবি আওয়ামী লীগের। খৈল ভুসি নির্ভর সনাতন পদ্ধতিতেই বেশিরভাগ গরু মোটা তাজা হচ্ছে এবার, কমেছে বিষাক্ত স্টেরয়েডের ব্যবহার। বাংলাদেশ জিকা ভাইরাসের হুমকিতে, বলছেন আন্তর্জাতিক গবেষকরা। আফ্রিকা ও এশিয়ার 200 কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এর ফলে দণ্ড কার্যকরে আর আইনগত কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে এর আগে 2 দফা সময় চেয়েছিলেন মীর কাশেম আলী। বৃহস্পতিবার কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক মীর কাশেমের সঙ্গে দেখা করে তাকে প্রাণ ভিক্ষার বিষয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে আরও সময় চেয়েছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুরের পর সিনিয়র জেল সুপার সহ বেশ কয়েকজন কর্মকর্তা প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে চান মীর কাশেমের কাছে। মীর কাশেম আলী তাদের লিখিতভাবে জানান তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না। এর আগে বুধবার মীর কাশেম আলীর সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। 30 আগস্ট মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার মীর ফারুক। কারাগারের সবশেষ পরিস্থিতি জানতে আমরা টেলিফোনে তার সঙ্গে কথা বলছি। ফারুক, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন, আর ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পর্কে কিছু জেনেছেন কি? ফারুক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাদিরা, আপনি যেমনটা বলছিলেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি ফারুক, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন আমাদের জানান। নাদিরা, আপনি যেমনটা বলছিলেন, 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা মীর কাশেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়ার পর কাশিমপুর কারাগারের সামনে ভিড় জমাতে শুরু করেছেন উৎসুক জনতা। ভিড় সামলাতে আর নিরাপত্তার স্বার্থে পুলিশ গ্রহণ করেছেন নানা ব্যবস্থা। উৎসুক জনতার সবারই প্রশ্ন, আলবদর নেতা মীর কাশেম আলীর দণ্ড কার্যকর হবে কখন? মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড বাস্তবায়ন হয়েছে বেশ কয়েকটি ইতিমধ্যে। এ কারণে দেশের সাধারণ মানুষ জেনে গেছেন এখন মৃত্যুদণ্ড বাস্তবায়নে, মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বাস্তবায়নে আর কোনো বাধা নেই। আজকে দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের একথা জানিয়ে দেওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা কাশিমপুর কারাগার সামনে ভিড় জমাতে শুরু করে। নাদিরা, আপনি জানেন বুধবার সকালে একবার এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো মীর কাশেম আলীর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি দীর্ঘ 48 ঘন্টা সময় নিয়ে আজ দুপুরে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন যে তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না। আর এরই মধ্যে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড বাস্তবায়নে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরই মধ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে প্রাথমিক মহড়াও দেওয়া হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে তার জল্লাদ দলকেও, এমনটা জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক। ফারুক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাশিমপুর কারাগার থেকে কথা বলছিলেন আমাদের রিপোর্টার মীর ফারুক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গি ইস্যুতে নিজেদের ফাঁদে পড়েছে সরকার। আওয়ামী লীগ দেশকে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সরকারি উদ্যোগের প্রতিবাদ জানাতে এই মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে। জিয়াউর রহমানের পদক বাতিলের উদ্যোগের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি আপনারা অসম্মানিত করেন তাহলে মুক্তিযুদ্ধকে অসম্মানিত করবেন। স্বাধীনতার পরেও আপনারা মূল যে চেতনা ছিল গণতন্ত্র হত্যা করেছেন, তাই আপনারা আর এই মুক্তিযুদ্ধের চেতনা হত্যাকারী হিসাবে এদেশের জনগণের কাছে চিহ্নিত হবেন না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় সরকার। এক এক সময় এক একটা আপনার অস্ত্র বার করে, ইস্যু বার করে, সেই ইস্যুগুলি জনগণের যে দৃষ্টি সেটাকে বিভ্রান্ত করে দেয়। এখন নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। আজকে আওয়ামী লীগ যে গভীর একটা ষড়যন্ত্র জাল বুনেছে, বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করবে। তারা এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায়, তারা এই দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। বন্ধুগণ, আমরা সেটা হতে দিতে পারি না। আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থেই একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দেশ, এবং সেই দেশ হিসেবে আমরা এটাকে পরিচিত করতে চাই। তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে ধ্বংস করতেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিদের পক্ষ নিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন এদের প্রধান পৃষ্ঠপোষক তিনি। তাই সন্ত্রাসীদের মূলোৎপাটনে বিএনপি নেত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়, বরং জঙ্গিবাদকে মদত দিচ্ছেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদের আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির মুমূর্ষু অবস্থার জন্য দায়ী খালেদা জিয়া নিজেই। তাই নতুন করে সংগঠিত করতে বেগম জিয়াকে পরিহারে দলটির নেতাকর্মীদের পরামর্শ দেন। পদ্মা সেতু নিয়ে সমালোচনা না করে সঠিক তথ্য জানতে পদ্মার পাড়ে গিয়ে দেখার পরামর্শ দেন তিনি। আমরা যে এতদিন ধরে বলে আসছিলাম যে জঙ্গিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া, গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে সেটি স্বীকার করে নিয়েছেন, সেটি স্পষ্ট করেছেন জাতির সামনে। এবং সেই কারণেই আমি সরকারকে অনুরোধ জানাবো, বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে এই জঙ্গি তৎপরতার, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলোৎপাটন করা সম্ভবপর হবে। এদিকে মাগুরায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মাত্রাতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের মাধ্যমে গরু মোটাতাজা করার প্রবণতা তেমন নেই এবার। খৈল ভুসি নির্ভর সনাতন পদ্ধতিতেই তরতাজা হচ্ছে গরু। পশু সম্পদ কর্মকর্তারা বলছেন, কঠোর নজরদারি আর খামারিদের উদ্বৃত্ত করতে পারার কারণেই সম্ভব হয়েছে এই ইতিবাচক পরিবর্তন আনা। সিরাজগঞ্জ ঘুরে এসে কোরবানির গরুর বেড়ে ওঠা নিয়ে জানাচ্ছেন সানজিদ আহমেদ। ক্যামেরায় ছিলেন শাহাদাত হোসেন বাপ্পি। কোরবানি পশুর একটি বড় অংশ আসে সিরাজগঞ্জের খামারগুলো থেকে। বড় হাম কুরিয়ার একটি খামার। কোনো স্টেরয়েড বা ডেক্সামিথাসন জাতীয় ওষুধ ব্যবহার না করেই গরুগুলোকে এত বড় করা হয়েছে। একইভাবে বড় করা হয়েছে শাহজাদপুরের এই গরুটিকে। গরুর খামারি জানান, স্টেরয়েড জাতীয় ওষুধের ভয়াবহতা সম্পর্কে এখন জেনে গেছেন তারা চান না মোটা তাজা করতে যেয়ে মারা যাক গরুগুলো। এই অ্যাঙ্কার, ফেসারি, ছোলা, মসুর, মাসকালাই আর হলো গমবুসি, এই ছয়টা ডাইলেশন করে একবারে মিশিয়ে ওই যে রাখছি। মোটা করার জন্য কি দেন? মোটা করার জন্য এই খোলবুসি, তাছাড়া অন্য কিছু দেই না। টিম নেওয়া ছিল, ম্যাস্টার ছিল, তাতেও খুঁজে আমার এই এলাকায় কোনো ওষুধ খাওয়া নেই, কোনো ট্যাবলেট খাওয়া নেই, গরু পাওয়া যায় না। তবে ওষুধের দোকানগুলোতে কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ আছে। দোকানি কিংবা পশু চিকিৎসকরা জানান, রোগ সারাতে এগুলো ব্যবহার করা হয়। সমস্যাটা হয় কেবল অপব্যবহার কিংবা অতিরিক্ত ব্যবহারে। সেক্ষেত্রে কিডনি বিকল হয়ে দিন কয়েকের মধ্যে মারা যায় গরুটি। এখানে ডোজ আছে, ডোজ মোতাবেক দিলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না। এখন খামারিরা যদি এরা মিসইউজ করে বা ওভারডোজে করে, তাহলে গরু মারাও যেতে পারে। আমরা যেটা করছি আর কি, মোটিভেশনাল ওয়ার্ক, যে স্টেরয়েড খাওয়াইলে গরুকেই প্রথম এফেক্ট করে। স্টেরয়েডটা বিভিন্ন রকমের সাইড এফেক্ট
স্টেরয়েড আছে, তার মধ্যে মৃত্যু একটা গরু অনেক দাম, যদি মারা যায় তাহলে তার খামারের সর্বস্বই শেষ হয়ে যায়। করতোয়া নদীর ওই পারেও রয়েছে বেশ কয়েকটি খামার। গ্রামাঞ্চলে গিয়ে দেখা গেল সবাই সাধ্যমতো যত্ন নিচ্ছেন গরুর। মোটা তাজা করতে নির্ভর করছেন খৈল ভুসির সেই সনাতন পদ্ধতির উপরই। কোনো মোটা তাজা করার কারণে কোনো ইঞ্জেকশন ট্যাবলেট এগুলো দেই না। খৈল ভুসি খাওয়ালে আমাদের গরু সুস্থ থাকে এবং সুন্দর স্বাস্থ্য হয়। ট্যাবলেট আর ইঞ্জেকশন যারা দেয় এইসব গরুগুলো একটু বেশি হয়ে গেলে ওই গরু ফেরে না, গোটা মরে যায়। নজরদারির প্রমাণও মিলল। সেই গ্রামেই দেখা মিলল একজন পশু চিকিৎসকের। তিনিও জানালেন স্টেরয়েড ব্যবহার এবার নেই বললেই চলে। প্রধান লক্ষণ হলো পার গিরেটিরা মোটা থাকবে, প্লাস গাইড চাপ দিলে পারে নরম মনে হবে এবং চামড়া চাপ দিলে বসে যাবে, এটা উঠতে সময় লাগবে 2-3 মিনিট। পশু চিকিৎসকরা আরও বলেন মোটা তাজা করতে কোনো ওষুধের বাড়তি প্রয়োগের ফলে ঝিমিয়ে পড়তে পারে কোরবানির পশু। আর ঝিমিয়ে পড়া গরু কেনা থেকে বিরত থাকলে অনেকাংশে নিশ্চিত থাকতে পারেন ক্রেতারা। গরু মোটা তাজা করতে সিরাজগঞ্জ সহ দেশের নানা প্রান্তের ব্যাপারীরা ব্যবহার করতেন স্টেরয়েড সহ নানা ধরনের ওষুধ। তবে প্রশাসনের কঠোর নজরদারিতে এবার সেই ওষুধ ব্যবহার অনেকটাই কম বলে জানান এখানকার ব্যাপারীরা। তাদের দাবি প্রাকৃতিক উপায়ে খৈল ভুসি খাইয়েই গরুকে মোটা তাজা করছেন তারা। তবে সেই খৈল ভুসির দাম অনেকটা বেড়ে যাওয়ায় এবার গরুর দাম বাড়তি হবে বলে জানান ব্যাপারীরা। শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ঈদের আগের রাত পর্যন্ত। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, পুরান টেপরি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবি জানায় ভোররাতে ভারত থেকে গরু আনার সময় লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে মহুবর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও 2 গরু ব্যবসায়ী। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের জিকা ভাইরাসের হুমকিতে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক গবেষকরা। আফ্রিকা ও এশিয়া মহাদেশের অন্তত 200 কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলেও মত তাদের। অক্সফোর্ড ও টরন্টো ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এই শঙ্কা প্রকাশ করা হয়। ব্রিটিশ জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, যথাযথ চিকিৎসা সরঞ্জাম ও রোগ নির্ণয় ব্যবস্থার অভাবে বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম ও পাকিস্তানে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে সবচেয়ে বেশি হুমকিতে আছে জনবহুল ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া। জিকায় আক্রান্ত দেশে ভ্রমণ, জিকার বাহক মশার উপস্থিতি ও স্থানীয় জলবায়ুকে গুরুত্ব দিয়ে এই গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে। এ যাবৎ বিশ্বের 65টি দেশে জিকা ভাইরাস ছড়িয়েছে। গত বছর ব্রাজিলে জিকা ভাইরাস শনাক্তের পর দ্রুত তা ওই অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন অন্তঃসত্ত্বা নারীরা। জিকায় আক্রান্তদের গর্ভের সন্তানের মাথা অস্বাভাবিক ছোট হয়ে যায়। বাংলাদেশের জিকা ভাইরাস নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস প্রতিরোধে নেওয়া প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জিকা ভাইরাস আক্রান্ত রোগী চিহ্নিত করতে এখন থেকে বিমানবন্দরে একটি কার্ড দেওয়া হবে। সবাইকে এই কার্ড পূরণ করার অনুরোধ করেন তিনি। আক্রান্ত হলে ভয় না পেয়ে কার্ডে দেওয়া কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। অসুস্থতা শনাক্তে বিমানবন্দরে স্থাপিত স্ক্যানার ব্যবহারের জন্য বিদেশ ফেরত ও বিদেশগামীদের প্রতি অনুরোধ করেন তিনি। একই সঙ্গে জিকা ভাইরাস আক্রান্ত দেশে গর্ভবতী মায়েদের ভ্রমণে না যাওয়ার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। বলেন, সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত 10 বাংলাদেশি সুস্থ আছেন। তাদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সেই জন্য চিন্তা করার কিছু নেই। তবে আমার প্রশ্ন আছে, শুধুমাত্র গর্ভবতী মাদেরকে চিন্তা করতে হবে, তারা যেন একটু সতর্কভাবে থাকে এবং না যায় এই সময় অ্যাভয়েড করে, সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা এইসব অঞ্চলগুলো অ্যাভয়েড করে তারা। এটা আমাদের একটা বক্তব্য থাকে। তীব্র গ্যাস সংকটে রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দা। শ্যামলী এলাকায় দিনের বেলায় কোনো গ্যাস পাচ্ছেন না। আর মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাসের দেখা মেলে না দিনের পরে রাতেও। দ্রুত সমস্যার সমাধান দাবি করছেন এই এলাকার নগরবাসী।
রাজধানীর শ্যামলীতে গ্যাস সংকট শুরু হয়েছে বছরখানেক আগে। সংকট তো কাটছেই না, বরং তীব্র হচ্ছে দিন দিন। এখানকার বাসিন্দারা জানিয়েছেন, খুব সকালে গ্যাস আসলেও তা চলে যায় রান্নার সময় শুরু হবার আগেই। 8:30 থেকে 9টার দিকে চলে যায় আর আসে 2টারও পরে। তো আমরা রান্না যে মেইন টাইমটা ওই সময় আমরা গ্যাস পাই না, তো আমরা খাবো কখন? আমরা তো নিয়মিত বিল দেই, কিন্তু আসলে ওরকম সেবা তো পাচ্ছি না। সকালের নাস্তা, দুপুরের খাওয়া বাইরে থেকে আনতো। মিরপুরের বাসিন্দাদের জন্য গ্যাস রীতিমতো অভিশাপ। সাংবাদিক কলোনির বাসিন্দাদের দৈনন্দিন কাজের শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে গ্যাস না থাকার কারণে। গৃহিণীরা কেরোসিনের স্টোভ জ্বালিয়ে পরিবারের জন্য রান্না করতে পারলেও চাকুরিজীবী নারীরা পড়েছেন মহাবিপাকে। গ্যাসের সমস্যায় মানুষের বাসা বাড়িতে কাজকর্ম করতে পারতেছে না, কাজের বোরা চলে যায়, গ্যাস পায় না। বিকল্প স্টোভ নিয়ে আসা হয়েছে, কিন্তু স্টোভে তো পুরো ঘরটার কালি হয়ে যায়, হাতটা সব কালি হয়ে যায়। ঘুম থেকে উঠতেই চুলা জ্বালাইলে গ্যাস নেই, তো সেখানে অফিসের সময়ের একটা ব্যাপার আছে, রান্না বাড়ার ব্যাপার আছে, তারপরে বাচ্চার খাবার। আমরা শুক্রবার একটু বেশি রান্না করব, হয়তো 2-3 দিন খাবো বা মেহমান আসবে, কিন্তু আজকে আমি 10টার দিকে আইসা বাসায় ঢুকে দেখি গ্যাস নাই। এছাড়া পুরান ঢাকা, ধানমন্ডির কিছু অংশ, সায়েন্স ল্যাবরেটরি, দক্ষিণখান সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংকটের খবর পাওয়া গেছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ফলে 13 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় কাল থেকে শুরু হবে জিলহজ মাস, আর 13 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। দর্শক, ইসলামী ফাউন্ডেশনে আছেন আমাদের রিপোর্টার শিহাব হোসেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের বিষয়ে জানতে সরাসরি তার সঙ্গে কথা বলছি। শিহাব, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের বিষয়ে আমাদের জানান। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের দিনটি নির্ধারণ করা হয়ে থাকে এবং এই দিনটি আসলে কবে হবে তা নিয়ে মুসলিমদের মধ্যে বেশ কৌতূহল বিরাজ করে। এবছরও ঈদ উল আজহার দিন 12 সেপ্টেম্বর না 13 সেপ্টেম্বর হবে, এ নিয়েও একটি জল্পনা কল্পনা চলছিল। তো সব কিছুর অবসান ঘটিয়ে এ ব্যাপারে যারা সিদ্ধান্ত জানান, অর্থাৎ জাতীয় চাঁদ দেখা কমিটি, তারা কিছুক্ষণ আগে বৈঠক শেষ করে আমাদেরকে এই রুমেই জানিয়েছেন যে চাঁদ আসলে দেশের 64টি জেলার কোনোখানেই দেখা যায়নি, যার কারণে ঈদ উল আজহার দিনটি 12 সেপ্টেম্বরের পরিবর্তে একদিন পিছিয়ে 13 সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। তো নাবিলা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসলামিক ফাউন্ডেশন থেকে কথা বলছেন আমাদের রিপোর্টার শিহাব হোসেন। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। ঈদকে সামনে রেখে বাজারে 10 কোটি টাকার জাল নোট, জানিয়েছেন গোয়েন্দারা। অজ্ঞান পার্টির 31 প্রতারক আটক। খাগড়াছড়ি থেকে নিখোঁজের 8 বছর পর শিশু নুরুল ইসলামের সন্ধান মিলেছে ভারতে, আনন্দিত মা ফাতেমা। আরেকবার বাংলা ভিশন সংবাদে। কোরবানির ঈদকে টার্গেট করে প্রতারক চক্র রাজধানী সহ সারা দেশে 3 কোটি জাল টাকা ছেড়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। বর্তমানে 3টি চক্র 10 কোটি জাল টাকা বাজারে ছাড়তে কাজ করছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। যে কোনো উৎসব এলেই সক্রিয় হয়ে ওঠে জাল টাকা প্রস্তুতকারী চক্র। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাল টাকা জালিয়াত চক্রের মূল হোতা রেজাউল ইসলাম সহ আটক করা হয় 8 জনকে। জব্দ করা হয় 52 লাখ জাল টাকা, 8000 ভারতীয় রুপি মূল্যর জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদি। গোয়েন্দাদের দাবি, কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠে জাল নোট তৈরির চক্র। কোরবানির পশুর হাটে জাল টাকা ছাড়ার টার্গেট ছিল তাদের। 2-3 কোটি টাকা অলরেডি তারা বাজারে ছেড়েছে বলে আমরা জেনেছি।
এদের প্ল্যান ছিল মোটামুটি 10 কোটি টাকা বাজারে ছাড়ার জন্য। গরুর হাটে বেচা কেনা করার জন্যই তারা এই কারখানার মালিক পাইকারদের কাছে এবং পাইকারদের থেকে পরে খুচরা বিক্রেতাদের কাছে এটি ছড়িয়ে যেত। আগে 10 থেকে 15টি চক্র সক্রিয় থাকলেও গোয়েন্দার নজরদারির কারণে জাল নোট তৈরির চক্রের সংখ্যা কমেছে বলে দাবি গোয়েন্দাদের। এখন আমরা 3টা গ্রুপের সন্ধান পেয়েছি। 1 লক্ষ টাকার যে বান্ডিল, সেই বান্ডিলটা কারখানার মালিক অর্থাৎ উৎপাদনকারী বিক্রি করে 8,000 টাকার বিনিময়ে, আর পাইকাররা আবার এইটা বিক্রি করে 12 থেকে 15,000 টাকায় খুচরা বিক্রেতাদের কাছে। এদিকে রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় 31 জন অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশকে উন্নয়ন, সমৃদ্ধ ও সুশাসনের পথে নিয়ে যেতে হলে জঙ্গি দমনের পাশাপাশি বিএনপি ও বেগম খালেদা জিয়ার রাজনীতি বর্জনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে জাসদ কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এখন মিথ্যাচারের মধ্য দিয়ে জঙ্গিদের বাঁচানোর অপচেষ্টা চালাচ্ছেন। বেগম জিয়া জঙ্গিদের সাথে নিয়ে সাম্প্রদায়িকতার চর্চা অব্যাহত রেখেছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। বেগম জিয়ার সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে তিনি জঙ্গিবাদের দোসর। তাই জঙ্গিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাইলে জঙ্গি দমনে কঠোর হওয়ার দাবি জানান তথ্যমন্ত্রী। খাগড়াছড়ি থেকে নিখোঁজ 7 বছরের শিশু নুরুল ইসলামকে 8 বছর পর ভারতে পাওয়া গেছে। সে এখন 15 বছরের কিশোর। দীর্ঘদিন পর অবশেষে ছেলের সন্ধান পেয়ে আনন্দিত মা ফাতেমা বেগম। নুরুল ইসলামকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি শহরের শালবনের বাসিন্দা শরবত আলীর 3 সন্তান। তিনি রিকশা চালান চট্টগ্রাম শহরে। অভাবী সংসার চালাতে 3 ছেলেকে দেন বিভিন্ন দোকানে। 7 বছরের মেজো ছেলে নুরুলকে জেলার নতুন পুলিশ লাইনের গেটের সামনে চায়ের দোকানে দেয়া হলে সেখান থেকে হারিয়ে যায় সে। নুরুলের মা ফাতেমা বেগম জানান, ছেলেকে ফিরে পেতে অনেক খোঁজ এবং টাকা খরচ করেও ব্যর্থ হয়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। প্রায় 8 বছর পর পুলিশের সহযোগিতায় ছেলের সাথে মোবাইলে কথা হলে কিছুটা স্বস্তি মিলে তার। হারানি পর থেকে আমি অনেক টাকা পয়সা খুঁজে বহুত আমি খুঁজে পাইছি না। আমি পুলিশের মাধ্যমে আমার ছেলেটা খুঁজে আমি পাইছি, ফিরে আমার ছেলেটা আমার বুকে পাই। পুলিশ সুপার জানান, কয়েকদিন আগে দিল্লির এনজিও বাজপান বাঁচাও আন্দোলনের এক কর্মকর্তার কাছ থেকে তথ্য পেয়ে হারিয়ে যাওয়া নুরুলের পরিবারকে খুঁজে বের করা হয়। নুরুল ইসলামের নাগরিকত্ব, তার জন্ম নিবন্ধন, তার বাবার ভোটার আইডি এগুলি সংগ্রহ করেছি। আমি স্ক্যান করে অলরেডি আমার পুলিশের যে ডিআইজি স্যার আছেন দিল্লিতে কর্মরত, তার কাছে পাঠিয়েছি। খুব শিগগির আমরা সরকারিভাবে আনার ব্যবস্থা করছি। দিল্লির বাজপান বাঁচাও আন্দোলনের যোগাযোগ কর্মকর্তা পরমাচার্য জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে দিল্লিতে বেশ কিছু শিশুর সাথে নুরুলকে উদ্ধার করেন। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করা হয়। নুরুল ইসলাম দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসবে এমন প্রত্যাশা পরিবার ও স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবার নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। পাকিস্তানে আলাদা 2টি আত্মঘাতী হামলায় 4 হামলাকারী সহ অন্তত 20 জন নিহত, আহত অর্ধশতাধিক। এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবল বাছাই পর্বে কাল চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ সেরা হতে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে আলাদা 2টি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 4 হামলাকারী সহ অন্তত 20 জন, আহত অর্ধশতাধিক। এদের অনেকের অবস্থায় গুরুতর। শুক্রবার পেশোয়ারের মারদান শহরের জেলা আদালত চত্বরে আত্মঘাতী হামলায় নিহত অন্তত 13 জন। আহত হন অন্তত 42 জন। নিহতদের 2 জন পুলিশ কর্মকর্তা ও 3 জন আইনজীবী।
হামলাকারী প্রথমে হাত গ্রেনেড ছোড়ে, পরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। এর কয়েক ঘন্টা আগে ভোরে খাইবার এজেন্সি সংলগ্ন এলাকার একটি খ্রিস্টান কলোনিতে আত্মঘাতী হামলায় হামলাকারী সহ নিহত হয় অন্তত 7 জন, আহত কয়েকজন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় 2 হামলাকারী। শরীরে বাঁধা আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয় অপর 2 হামলাকারী। 2টি হামলার দায় স্বীকার করেছে তালেবানদের সহযোগী সংগঠন জামাতুল আহরার। দেশটির ISPR প্রধান পেশোয়ারে জঙ্গি নিধন অভিযান জর্ব-ই-আজব আরও জোরদারের ঘোষণার পরপরই হামলা দুটি চালানো হলো। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। ফুটবল এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে গ্রুপ সেরা হওয়ার চ্যালেঞ্জে কাল চাইনিজ তাইপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়নের পথ সহজ হয়ে যাবে স্বাগতিকদের। একই সম্ভাবনা চাইনিজ তাইপের জন্য। পূর্ণ পয়েন্ট অর্জনের জন্য মুখিয়ে আছে তারাও। ম্যাচটি কঠিন লড়াই হবে বলে মনে করেন বাংলাদেশ কোচ। জয়ের ধারা বজায় রাখতে গেম প্ল্যানে আরও কৌশলী হচ্ছেন তিনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ সিতে বাংলাদেশ ও চাইনিজ তাইপে দু দলেরই 3 ম্যাচে সমান 3 পয়েন্ট, তবে গোল পার্থক্যে এগিয়ে চাইনিজ তাইপে। তাই তাদের বিপক্ষে অনেকটা অলিখিত ফাইনাল স্বাগতিকদের। যে দল জিতবে তাদেরই সম্ভাবনা উজ্জ্বল হবে গ্রুপ সেরা হওয়ার। তবে হিসেবের সমীকরণে কিছুটা এগিয়ে বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেলে পরের ম্যাচে সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে তারা। অন্যদিকে চাইনিজ তাইপের পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইরান। তাই বাংলাদেশকে হারাতে চাইনিজ তাইপে সর্বশক্তি প্রয়োগ করবে, এটা পরিষ্কার। প্রতিপক্ষে এই চাপটাকেই সুযোগ হিসেবে নিয়ে ম্যাচের রণকৌশল তৈরি করেছেন বাংলাদেশ কোচ। জিতেই নিরাপদ অবস্থানে যেতে চান তিনি। পরিকল্পনা তো অবশ্যই আমাদের থাকবে, কারণ ওদের তো আপনার নাম্বার 5, নাম্বার 11, নাম্বার 20, নাম্বার 22 ভেরি গুড প্লেয়ার। এটা আমাদের কৌশলগত দিক তো আমাদের থাকবে। কালকে আমরা 100% শক্তি নিয়ে মাঠে নামবো এবং জয়ের জন্য আমরা মাঠে নামবো। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের শক্তিকে সমীহ করলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী চাইনিজ তাইপে। My coach says the Bangladesh team, the number 12, the player is speed very good, and she like the player, so we don't have some stage about the team player. বিগ ম্যাচে পরিকল্পনা মতো লড়াইয়ের সাথে স্নায়ুচাপেরও চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শর্টলিস্টে কয়েকজন কোচের নাম থাকলে অভিজ্ঞতাকে বিবেচনা করে ক্যারিবীয় কোর্টনি ওয়েলসকে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খোঁজা হচ্ছে ভালো মানের স্পিন কোচ। এছাড়াও রিচার্ড হ্যালসলকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের ফার্স্ট প্রেফারেন্সটাই ছিল আসলে এদের মাঝে কোর্টনি ওয়ালশ। তার যদিও তার ন্যাশনাল টিমে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওর মতো একটা ক্রিকেট লিজেন্ড বিশেষ করে ফাস্ট বোলিংয়ে পাওয়া যায় না, এবং কোচিং এক্সপিরিয়েন্স আছে। ইংল্যান্ড সিরিজের আগে সম্ভব হবে না। আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা একটা ভালো স্পিন কোচ নিয়ে আসবো। সংবাদ শেষ করবো যাওয়ার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলী, জানিয়েছেন আইজি প্রিজন। জঙ্গি ইস্যুতে নিজেদের পাতা ফাঁদে পড়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। জঙ্গিবাদের মূলোৎপাটনে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের দাবি আওয়ামী লীগের। খৈল ভুসি নির্ভর সনাতন পদ্ধতিতে বেশিরভাগ গরু মোটা তাজা হচ্ছে এবার, কমেছে বিষাক্ত স্টেরয়েডের ব্যবহার। বাংলাদেশ জিকা ভাইরাসের হুমকিতে, বলছেন আন্তর্জাতিক গবেষকরা। আফ্রিকা ও এশিয়ার 200 কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।